ডুয়ার শিক্ষার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আ পাথ টু সাকসেস অনুষ্ঠানে আজকে আমরা আবার হাজির হয়েছি। আজকে আমাদের মধ্যে পেয়ে গিয়েছি একজন আলিপুরদুয়ার জেলার গর্ব এবং আলিপুরদুয়ারের শহরের প্রাণকেন্দ্রে জন্ম নেওয়া একজন কৃতি সন্তান। সেই কৃতি সন্তান তিনি আলিপুরদুয়ার থেকে সুদূর নাসায় পাড়ি দিয়েছেন। তিনি এখন নাসায় কর্মরত। মহাকাশ নিয়ে আমরা অনেক আগ্রহ রয়েছে, প্রত্যেকটা মানুষের মহাকাশের প্রতি আগ্রহ থাকে, কিন্তু প্রত্যেকের স্বপ্ন থাকে নাসায় পৌঁছানো। সেই নাসায় গিয়ে তিনি কাজ করছেন। আমাদের আলিপুরদুয়ারের ছেলে, আলিপুরদুয়ারের গর্ব, আলিপুরদুয়ার জেলার গর্ব শ্রী সৌভিক বোস। আমরা সৌভিক বোসকে আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি। অনেক অনেক ওয়েলকাম জানাই আপনাকে আমাদের অনুষ্ঠানে। আমি প্রথমেই বলবো যে আপনার এই যে আলিপুরদুয়ার থেকে নাসা, আপনি একটা মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া একজন সন্তান, আলিপুরদুয়ারে বর্ন অ্যান্ড বট আপ, সেখান থেকে নাসায় পাড়ি দেওয়া, এই যাত্রাপথটা যদি আমাদের সাথে একটু আলোচনা করেন। নিশ্চয়ই, কিন্তু তার আগে আমি দুয়ার শিক্ষা এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। আশা করি অন্তত আরও এক দুটো ছাত্র হয়তো একটু মোটিভেট হতে পারে শুনলে পরে, তো ওইটারই আইডিয়া। তো এটা যেটা প্রশ্ন আপনি করলেন, এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এখান থেকে যেটা আমি সবার আগে বলতে চাই যে আমি এখানেই পড়াশোনা করেছি, স্কুলিং আমার এখানেই, আমি এখানে মাধ্যমিক পাশ করেছি। তো এবার আমি বেসিক্যালি যখন ছোটোবেলার থেকেই অ্যাকচুয়ালি এই জিনিসটার ইন্টারেস্টটা, মানে সায়েন্সের প্রতি ইন্টারেস্টটা, এটা আমার অনেক দিন আগের থেকেই ছিল। স্পেশালি ফিজিক্সের উপরে, কেমিস্ট্রি ফিজিক্স এই দুটোর উপরে, এবং তার সাথে সাথে অঙ্ক একটা থাকেই। তো সেগুলোর থেকে আমার ছোটবেলার থেকে ইচ্ছে হয় যে আমি সায়েন্স নিয়েই পড়াশোনা করব। ছোটবেলার থেকে আমি বলতে পারি, মানে কোন ক্লাস ছোটবেলাটা, কোন ছোটবেলা? 5, 4, 5 ইভেন দেন লাইক তখন থেকে। কিন্তু আমি তখন ক্লিয়ার নয় যে আমি কি করব। অফকোর্স আমাদের কাছে অনেক রকম অপশন থাকে, আমাদের মাথাতে কত কিছু ইনফরমেশন থাকে না। কখনো ভাবি ইঞ্জিনিয়ার হব, কখনো ভাবি ডাক্তার হব, কখনো ভাবি সায়েন্টিস্ট হব, কখনো ভাবি রকেট সায়েন্টিস্ট হব। তো এরকম থাকে, কিন্তু আমার একটা উদ্দেশ্য থাকে যে আমি সায়েন্সকে ভালোবাসি, তো আমি সায়েন্স রিলেটেডই কিছু করতে চাই। তো এবার সেখান থেকে আমার যেহেতু সায়েন্সের প্রতি যে ইন্টারেস্টটা, সেটা নতুন কিছু জানাটা, তো যখন আমাদের নতুন বই আসতো, আমার মনে আছে ছোটোবেলায় স্কুল খোলার সাথে সাথে যখন নতুন বই দিত, তো আমি তখনই সায়েন্স বইটা, মানে যখন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আলাদা হয়নি, তখন আমি সায়েন্স বইটা খুলে দেখতাম যে কী কী আমাদের এই বছর পড়াবে। ওর মধ্যে থেকে আমার ইন্টারেস্টিং টপিকসগুলো কী কী, যেগুলো গত বছর পড়িয়েছিল, বলেছিল সামনের বছর পড়াবে, সেইগুলো টপিকের উপরে আমি আগে দেখতাম, নিজের থেকে পড়তাম ইন্টারেস্টের জন্য। ক্লিয়ারলি হয়তো সেটা দিয়ে ভালো নম্বর পেয়েছি কিনা, দ্যাট ইজ নট এট অল নেসেসারি, হয়তো খারাপ নম্বরই পেয়েছি, কিন্তু ইন্টারেস্টের জন্য। এবার সেই ইন্টারেস্টটা আস্তে 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 ডেভেলপ করতে থাকে। তখন যখন আরেকটু সিনিয়র হই, সেকেন্ডারি লেভেলে 9-10, সেখান থেকে আমি মানে খুবই স্পেশালাইজড, আমার ইচ্ছে করে যে আমি ফিজিক্স নিয়ে কাজ করব, ম্যাথামেটিক্স এই রিলেটেড নিয়েই কাজ করব। তারপরে আস্তে আস্তে সেখান থেকে ডেভেলপ করে হায়ার সেকেন্ডারিতে, ন্যাচারালি আমি 10 পাস করে আমি হায়ার সেকেন্ডারিতে সায়েন্স নিই, যেখানে আমার মেইন কম্পোনেন্টস থাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স আর কম্পিউটার সায়েন্স। সেখান থেকে তারপরে ইঞ্জিনিয়ারিং। সেটা এখন ইঞ্জিনিয়ারিং এখন অনেকটা ক্লিশে টপিক হতে পারে যে সবাই তো ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি করছে, কেন আমারও তাই কি, সেই জন্য কি আমি করেছি? আমি বলবো না, আমার ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন নিয়ে, রাইট, আমি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছি। কিন্তু আমার ইন্টারেস্টটা বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং নিজের থেকেই করার ইচ্ছে ছিল, যে কোনো জিনিসকে, কোনো সায়েন্টিফিক অ্যাপ্লিকেশনকে কাজে লাগিয়ে যে মানব জাতির কী আমাদের অ্যাডভান্টেজ হয়েছে, সেটি তো আলটিমেটলি ইঞ্জিনিয়ারিং একটা কোনো ডিগ্রির কাজ বা সেটাই জানাটা কাজ। তো সেইখান থেকে আমার মোটিভেশনটা আসে যে পিওর সায়েন্সটা থেকে যদি আমি অ্যাপ্লাইড বেসিসে কিছু একটা করতে পারি, সেই অ্যাপ্লিকেশনটা যদি সবার সমাজের কাজে আসে, যেমন আজকে টিভি আছে, এসি আছে, ফ্রিজ বা এই পডকাস্টের মাইক ফর এক্সাম্পল, এগুলো সবই এক একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল, কিন্তু এগুলোর বেসে কিন্তু কোর ফিজিক্স, কোর কেমিস্ট্রি এবং কোর কোথাও না কোথাও অ্যাডভান্স ম্যাথামেটিক্সই রয়েছে। সেখান থেকেই সেটা অ্যাপ্লিকেশন বেস। তো আমার এই জিনিসগুলোকে প্রথমে খুব অ্যাপিলিং লাগে, তাই আমি ইঞ্জিনিয়ারিং করি। এবার ইঞ্জিনিয়ারিংয়ে কমপ্লিট হতে হতে তখনই একটা আরও ডিটেলে যখন আমি পড়াশোনা করি, তখন আমি দেখলাম যে আমার রিসার্চ লাইনটা, কারণ ইঞ্জিনিয়ারিংয়ের পরেই তো একটা চাকরির ব্যাপার থাকে, অধিকাংশ সবাই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা এইগুলো কোর ফিল্ডে যেগুলো চাকরি সেইগুলো রিলেটেড থাকে। তো আমার সেদিক থেকে কোনোদিনও যে চাকরি করব সফটওয়্যার কোম্পানিতে, আইটি কোম্পানিতে, সেটা আমার খুব একটা ইচ্ছে হয়নি। কারণ আমার মনে হতো যে আমি যদি মানে কিছু ডেভেলপ করতে পারি, কিছু বানাতে পারি, মানে ওই ছোটো ছোটো জিনিসকে বানানোর জন্য যে ইন্টারেস্টটা, সেই জিনিসটা অনেকটা বেশি আমার কাছে ইন্টারেস্টিং লাগতো। তাই আমি ভাবি যে আমি রিসার্চ করব। তো ব্যাচেলার্সের পরে আমি রিসার্চই করবো সেরকমভাবে ভাবি। তো সেই জন্য এখন কীভাবে করা যায়, তো আমি তখন ভাবলাম যে ওকে, আমার যদি ন্যাশনাল ওয়াইজ আমাকে যদি কোথাও ভালো জায়গায় রিসার্চ করতে হয় মাস্টার্স করার জন্য, তাহলে গেট এক্সামিনেশন আছে, যেটা গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং, সেই জিনিসটা আমি দিয়ে দেখলাম যে নানান রকম জায়গায়
আমি পড়াশোনা করতে পারি ভালো ভালো আইআইটিস, আইআইএসসি, আইআইএ এইসব জায়গা থেকে। আর সেখান থেকে সব থেকে বড় ব্যাপার, ওখানে কোয়ালিফাই করলে মানে সরকার থেকে ফেলোশিপও দেওয়া হয়। তাই ফাইন্যান্সিয়াল বার্ডেনটা, সেটা তো মানে আমার পারিবারিক ফাইন্যান্সিয়াল অবস্থা খুব একটা ভালো ছিল না, কিন্তু সেদিক থেকে একটা আমার কাছে অ্যাডভান্টেজ এটাই হয় যে আমি যদি স্কলারশিপ পাই তাহলে আমাকে আর বাড়িতে কাউকে বলতে হবে না যে আরেকবার আমার টাকা চাই মাস্টার্স করার জন্য, মানে আমি কমপ্লিটলি নিজের ইয়েতেই সেটা পড়তে পারি। তো ফর্চুনেটলি আমি গেট ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, এবার গেট তো সাবজেক্ট ওয়াইজ যেই সাবজেক্ট হয় ইঞ্জিনিয়ারিং সেটাতেই করেছিলাম। তো ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে গেট দিয়ে সেখান থেকে আমি মাস্টার্সের সুযোগ পাই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সে। সেটা হচ্ছে ব্যাঙ্গালোরে একটা রিসার্চ সংস্থান, যেটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের যৌথ পজিশনে আমি একটা সুযোগ পাই। এবার সেখানে আমি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সে কেন গেলাম, কারণটা হচ্ছে যে সেই সময়টা আমার ছোটোবেলা থেকে যেটা বললাম যে আমার কোর সায়েন্সে ইন্টারেস্টটা তো সবসময় ছিল, আর আমি অ্যাপ্লিকেশনও করেছি ইঞ্জিনিয়ারিংয়ে। এবার অ্যাপ্লিকেশনে করতে করতে যখন আমি দেখলাম যে আমার রিসার্চটা বেশি ভালো লাগে, আমার ইন্টারেস্টটা, কারণ মানুষের সাথে সাথে মানুষ যত বড় হয়, যত এক্সপিরিয়েন্স হয়, ইন্টারেস্টটা একটু চেঞ্জ হতেই পারে ন্যাচারালি। তো আমার মনে হলো যে আমি অ্যাপ্লিকেশন বেস থেকে যদি আমি আবার ফান্ডামেন্টালি একটু ফেরত যেতে চাই, কিন্তু সেটা আমার ক্ষেত্রে খুব বেশি মানে ইন্টারেস্টিং হবে। এবার সেই জিনিসটার জন্য এবার যখন আমাকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সে অপরচুনিটিটা দেয় এমটেক করার জন্য, সেটা আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং বিষয় হয়ে ওঠে। এবার কারণটা হচ্ছে যে আমার এমটেকটা ছিল একটা টপিক কল্ড অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্টেশন। এবার আমি তো যেহেতু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে ছিলাম, আমি বিএসসি এমএসসি ফিজিক্স করে যাইনি, সেই জন্য আমার যে পিওর ফিজিক্স ব্যাকগ্রাউন্ডটা যেটা একটা ইউনিভার্সিটিতে, সেটা তো ছিল না, আমার তো ব্যাচেলার্স ইঞ্জিনিয়ারিংয়ে ছিল। কিন্তু যেহেতু এই ইঞ্জিনিয়ারিং অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্টেশন, এইটা কি ছিল কোর্সটা, এটা ছিল বেসিক্যালি মাস্টার্স ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনস, মানে টেলিস্কোপ বানানো, ঠিক আছে, ক্যামেরা বানানো, মানে স্যাটেলাইট আছে সেই স্যাটেলাইটের মধ্যে সেন্সার বানানো, ক্যামেরা বানানো, টেলিস্কোপ বানানো, টেলিস্কোপের যে রিলেটেড ইনস্ট্রুমেন্টসগুলো সেইগুলো বানানোর উপরে কোর্সটা ছিল, মাস্টার্স ছিল। তো এবার সেইখানে কি হচ্ছে, আমি যে ইঞ্জিনিয়ারিং নলেজটা আমি পেয়েছি আমি সেটাই অ্যাপ্লাই করছি, কিন্তু অ্যাপ্লিকেশনটা হচ্ছে পিওরলি অ্যাস্ট্রোফিজিক্স অ্যাপ্লিকেশন। কোনো সূর্য দেখার জন্য টেলিস্কোপ বানানো, কোনো তারা দেখার জন্য টেলিস্কোপ বানানো, কোনো প্ল্যানেট বা অন্য গ্রহ দেখার জন্য টেলিস্কোপ বানানো, তখন ইন্টারেস্ট আরো বেশি এক্স্যাক্টলি, তখন ইন্টারেস্টটা আরো বেশি জিনিসটা গ্রো করতে থাকে। যে তাহলে পরে তোমার নাসার স্বপ্ন ছোটবেলায় ছিল না, মানে তুমি নাসার স্বপ্ন ছোটবেলায় ছিল না বলবো না, মানে নাসা একটা এরকম জিনিস যে আমি কোনো না কোনো সময় আমার অ্যাস্ট্রোফিজিক্স বা চাঁদ তারা নিয়ে ছোটবেলার থেকে একটা ভালোবাসা ছিল, সেটা কানেকশন করে দিয়েছে। এবার আমি যে ফার্স্ট অফ অল আমি কোনো সময় যে যেতে পারবো এখানে, আমি তো নিজেও কোনোদিনও ভাবিনি, কারণ এটা একদিনে হয় না, আর মানে অনেক কিছু একসাথে লাইনে আসতে হয় তাহলে হয়। কারণ নাসা ফার্স্ট অফ অল আমাদের দেশের সংস্থানও নয়, অন্য দেশের সংস্থান, অন্য সিস্টেমে ওরা হায়ার করে, ওদের রিক্রুটমেন্ট আলাদা হয়। ফট করে আমি চাইলেই আজকে আমি নাসায় উঠে চলে যেতে পারবো না, কিন্তু এরকম নয় যে হ্যাঁ নাসাতে যাবো না, বা ইন্টারেস্ট স্বপ্ন সবসময় ছিল যে কোনো সময় যদি যেতে পারি, কারণ সেটাতে অনেক রকম কাজকর্ম হয় এবং খুব মানে প্রাইম জায়গা, খুব ইন্টারেস্টিং জায়গা, মানে সেরা বলতে পারো পৃথিবীর মধ্যে ডেফিনেটলি অনেক মানে অনেক সংস্থানের থেকেই অনেক বড় সংস্থান কম্পেয়ার টু রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তো সেখান থেকে এবার আস্তে আস্তে ইন্টারেস্টটা এইভাবে গড়তে গড়তে আমি পিএইচডিটা করি। আমার বিষয় থাকে তখন সেটা হচ্ছে সূর্য গবেষণা। আচ্ছা, সেইখান থেকে এবার আমার আমি পিএইচডি করা ইউনিভার্সিটি অফ অসলো, নরওয়ে। এবার আমি ব্যাঙ্গালোর থেকে মাস্টার্স পিএইচডি আমার দুটোই অফার ছিল, কিন্তু আমাদের পিএইচডির মানে ব্যাঙ্গালোরে একটা কোর্স রিকোয়ারমেন্ট ছিল যে যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং রিলেটেড আমার ব্যাকগ্রাউন্ড, আমাকে পিএইচডিটাও, মাস্টার্স আমি অলরেডি ইঞ্জিনিয়ারিং রিলেটেড টপিকেই করেছিলাম, আমার পিএইচডিটাও আর কি পুরোপুরি ইঞ্জিনিয়ারিং রিলেটেড টপিক একটা থাকতেই হবে, যেটা আমার কাছে খুব একটা বেশি অ্যাপিলিং ছিল না। কারণ আমি বলছিলামই যখন আমি মাস্টার শুরু করি তখন আমি চেষ্টা করছিলাম যদি ফান্ডামেন্টাল ফিজিক্সে, কোর ফিজিক্সে একটু ফেরত যেতে পারি। তো এবার যেহেতু আমাকে কম্পালশন ছিল, আমি তখন থেকেই চেষ্টা করতে থাকি যে বাইরে কোনো যদি অপরচুনিটি পাই আমার প্রজেক্টের আন্ডারস্ট্যান্ডিং বা আমার যে ইন্টারেস্ট অনুযায়ী, তাহলে আমি সেখানে চলে যাবো। অফকোর্স পুরোপুরি ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমার লাগবে, আমার তো নিজের পয়সা কড়ি নেই যে আমি চলে যেতে পারবো। তো সেই জন্য আর কি আমাদের এরকম অনলাইন পোর্টাল হয়, যেরকম চাকরির ক্ষেত্রে হয় naukri.com এটসেট্রা, সেগুলো অনলাইন পোর্টাল হয় আমাদের অ্যাস্ট্রোফিজিক্স ফিল্ডে, যেটার মধ্যে আর কি নানান রকম সারা পৃথিবীর চাকরি এরকমভাবে অ্যাডভার্টাইজ হয়। সেইখান থেকে একটা পিএইচডি পজিশন অ্যাডভার্টাইজ করে, ওপেন পিএইচডি পজিশন সারা পৃথিবীর যে কোনো কেউ অ্যাপ্লাই করতে পারে নরওয়েতেই। তো আমি সেখানে অ্যাপ্লাই করি, লাকিলি সেখানে আমি ইন্টারভিউ হওয়ার পরে আমি ওখানে চান্সও পেয়ে যাই। তারপরে আমি সেখান থেকে 2016-17 সালে আমি ওখানে চলে যাই নরওয়েতে পিএইচডি করতে।
এবার সেইখান থেকে পিএইচডির বিষয় হয় পিওরলি আমার মানে সূর্য গবেষণা, এবং যেইটা আমি চাইতাম, যেরকমভাবে চাইতাম, আমার এরকম প্রজেক্টটা ছিল যে আমি যা খুশি তাই করতে পারি। একটা অফকোর্স একটা লিমিটেশন আছে, কিন্তু ওর মধ্যে আমার কাছে কেউ বলে দিচ্ছে না যে তোমাকে এটাই করতে হবে। আর এটাই মনে হয় আমার কোনো একটা জায়গায় মিসিং ছিল ব্যাঙ্গালোরে, যে আমাকে এখানে একটু ডাইরেকশন দিত যে এক্স্যাক্টলি। কিন্তু এইটা আমার কাছে একটা ভীষণভাবে ফ্রিডম ছিল যে আমি যেটা চাই সেটা এক্সপ্লোর করতে পারি। হ্যাঁ, তাই বলে আমার সুপারভাইজার ছিল, সে আমাকে ডেফিনেটলি গাইড করেছে যে তুমি এইটা দেখতে পারো, এটা দেখতে পারো, যা কিছু র্যান্ডমলি করা যায় না। তো সেইখান থেকে আস্তে আস্তে আমরা এখন যে কাজ করতে করতে নাসার যে স্যাটেলাইটের ডেটা সেইগুলোর সাথে কাজ করা শুরু হয় পিএইচডির সময়। নাসার ডেটা সবসময় ওপেন সোর্স, মানে তুমিও বা যে কোনো কেউ আলিপুরদুয়ারে বসে নাসার ডেটা অ্যাক্সেস করতে পারে নিজের ল্যাপটপে বা নিজের মোবাইলে, কোনো প্রবলেম নেই। তো সেইখান থেকে কাজকর্ম আমার এখান থেকে শুরু হয় রিসার্চের থেকে। তখন থেকে আমি ওই নাসার লোকজনের সাথে আমি ইন্টারাকশন আমার শুরু হয়, নানান রকম মিটিং হয় আমাদের সারা পৃথিবীতে, সেখানে আমি যাই, তাদের সাথে ইন্টারাক্ট করি, আমার যে রিসার্চ রেজাল্টস মোস্ট ইম্পর্টেন্টলি সেইগুলো আমি প্রেজেন্ট করি ওই কনফারেন্সে। আমাকে পেপার ছাপতে হয়, মানে রিসার্চ পাবলিকেশনসগুলো বার করতে হয়, দ্যাট ইজ এ পার্ট অফ আ রিসার্চ ন্যাচারালি। ভালো রিসার্চ না, মানে পেপার না করতে পারলে আপনাকে ভালো কেউ জানবে না, সেটাই হচ্ছে মানে বলতে পারেন একটা নর্ম একাডেমিক মানে সোসাইটি, বিশেষ করে পিএইচডি এবং ওই রিসার্চ অ্যান্ড একাডেমিক লাইনে। তো সেইখান থেকে আমার অনেক লোকজনের সাথে ইন্টারাকশন হয়, এই সুযোগটা করে দেয়। তখন থেকেই আমি আর কি তারপরে আরও এরকম ডেটা নিয়ে কাজ করতে থাকি। তখন আস্তে আস্তে ন্যাচারালি এরকম একটা জায়গা আছে যেখানে আমি এখন আছি, নাসা এইমস রিসার্চ সেন্টার ক্যালিফোর্নিয়াতে। সেইখানে একটা স্যাটেলাইট আছে যে ডেটার উপরে আমি কাজ করতাম অলরেডি পিএইচডিতে, কিন্তু সেই স্যাটেলাইটটা রানিং, মানে সে 2013 সালে লঞ্চ করেছে, এখনও আপ ইন স্পেস কন্টিনিউয়াস সূর্যকে দেখে যাচ্ছে, যখন তখন মানে 24/7 সূর্যকে দেখছে, এখনও ডেটা মানে এখনও রেকর্ড করছে আর কি ডেটা। তো ওদের একটা রিসার্চ গ্রুপ আছে যেখানে ওরা সায়েন্টিস্ট হায়ার করতে পারে যদি সেখানে অপরচুনিটি থাকে। অফকোর্স সেটা যেহেতু একটা পাবলিকলি ফান্ডেড পজিশন, ওপেন কম্পিটিশন হবে, শুধু তোমার জন্য পজিশনটা হবে না, ওরা পাবলিকলি অ্যাডভার্টাইজ করবে সেইখান থেকে ইয়ে করতে। তো এবার পিএইচডির পরে ন্যাচারালি একটা প্রশ্ন আসে এরপরে কি। তো তখন সেখানে আমি যখন একটা এরকম অপরচুনিটি দেখি যে এরকম একটা অ্যাডভার্টাইজ করেছে ওরা, তো আমি ইমিডিয়েটলি আমার পিএইচডি শেষের সময়, মানে আমার তখনও পিএইচডি কমপ্লিট হয়নি, লাস্ট ইয়ারে আমি অ্যাপ্লাই করে দিই। তখন সেখান থেকে ইন্টারভিউ হয়, এখানে ইন্টারভিউ হয়, আমাকে মাল্টিপল রাউন্ডস অফ ইন্টারভিউ হয় আর কি, 2-3টে রাউন্ড, টেকনিক্যাল হয়, এইচআর রিলেটেড ইন্টারভিউ হয়, আমাকে আমার নিজের পিএইচডি রিসার্চটা প্রেজেন্ট করতে হয়। ইনফ্যাক্ট এটাও বলতে হয় যে আমি ওখানে গিয়ে কী করতে চাই ওদের সাথে, সেগুলো রিলেটেড কাজকর্ম আমাকে ইন্টারভিউ করে তারপরে আমাকে শর্ট লিস্ট করে। তো সেটা হতে হতে এন্ড অফ 2021 মতন হয়ে যায়। তারপরে আমি সেখানে চাকরি পাই এবং পিএইচডির শেষে আমি মানে নাসায় পাড়ি দিই। ফাইনালি এখন আমি ওখানেই আছি। এখন এই আমার ছাত্রছাত্রীরা অবশ্যই জানতে চাইবে তুমি এখন নাসায় তোমার কাজটা কি করছো এখন নাসাতে? মেইনলি আমার যেটা পিএইচডি রিলেটেড কাজ ছিল, বিষয়টা যেটা সূর্য গবেষণা, আমি সেটাই করছি। এবার ব্যাপারটা হচ্ছে সান পার্টিকেল নিয়ে কাজ করছি। সান পার্টিকেল, ইনফ্যাক্ট মানে শুধু সান পার্টিকেল না, আমাদের সূর্যটা, মানে আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে এটা বলতে চাই, বা যে কোনো ইন্টারেস্টিং সাবজেক্ট, আমার যে কোনো বাচ্চার কাছে, শুধু বাচ্চাদের না, ইনফ্যাক্ট যে কোনো আমাদের মতন গ্রোন আপ যারা রয়েছে তাদেরও খুব ইন্টারেস্টিং। কারণ আমরা যখন বাইরে সকালবেলা যদি কালকে সূর্যের দিকে খালি চোখে তাকাই, ফার্স্ট অফ অল তাকানো তো সবসময় যায় না, কিন্তু যদি একটু দেখি যে শুধু একটা সাদা রঙের একটা বল, আলো জ্বলছে, তাকানো যাচ্ছে না বেশিক্ষণ, সেইটাই। কিন্তু যদি সেটাকে টেলিস্কোপ দিয়ে দেখা যায়, আর সূর্য যে আমাদের কাছে কম্পেয়ার টু আদার স্টার্স অনেকটাই কাছে, তো সেদিক থেকে আমাদের একটা অ্যাডভান্টেজ, আমরা সূর্যকে আমাদের পৃথিবীতে টেলিস্কোপ দিয়ে অনেকটা ভালো ডিটেলে দেখতে পাই। তো সেটা যদি আমরা সেই টেলিস্কোপে দেখি, সূর্যর মতন ইন্টারেস্টিং জিনিস সারা ইউনিভার্সে খুব কম আছে। কারণ সূর্যকে যদি আমরা জানতে পারি, তাহলে সূর্য তো একটা স্টার আলটিমেটলি, তাহলে এখান থেকে যে আরও লক্ষ লক্ষ আলোকবর্ষ দূরে যে অন্য তারাগুলো আছে, যেগুলো সূর্যের মতন, আমরা সেগুলো প্রপার্টিও ভালোভাবে বুঝতে পারি। এবার সেগুলোর মধ্যে সূর্য যখন আমরা এরকম ডিটেলে দেখি, একটা প্রবলেম যেটা এখনও আনসলভড, মানে এটা একটা ওয়ান অফ দ্য মিস্ট্রিজ, সেটা হচ্ছে যে সেটাকে বলা হচ্ছে সূর্যের করোনাল হিটিং প্রবলেম। এটার মানে হচ্ছে যে যদি কোনো মোমবাতি বা কোনো আগুনের সোর্স আছে, সেটার থেকে যখন আমি আমার হাতটাকে যদি আমি কাছে নিয়ে আসি, যত আমি কাছে নিয়ে আসবো তত গরম হবে, আমার কাছে গরমটা ফিল হবে। কিন্তু ন্যাচারালি যখন আমি দূরে যেতে থাকবো সেই সোর্সটা থেকে, আস্তে আস্তে গরমটা কমতে থাকবে, তাপমাত্রাটা কমতে থাকবে, সেটাই হওয়া উচিত, রাইট? সোর্স থেকে আমি দূরে যাচ্ছি। সূর্যের ক্ষেত্রে ওইটাও তো একটা আগুনের গোলা, কিন্তু প্রবলেমটা হচ্ছে সূর্যের ক্ষেত্রে এটা কিন্তু হয় না। সূর্যের সোর্স থেকে যদি একটু দূরে যাই, অ্যারাউন্ড 500 কিলোমিটার সারফেসের, যে সূর্যের সারফেস থেকে 500 কিলোমিটার হাইটে গেলে পরে কমতে থাকে, তাপমাত্রাটা কমতে থাকে। তারপরে
সাডেনলি হঠাৎ করে টেম্পারেচারটা কমতে কমতে 5,000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4,000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে লক্ষ লক্ষ ডিগ্রি সেন্টিগ্রেড যে বেড়ে যায়। আচ্ছা, এই জিনিসটা একটা মিস্ট্রি, কারণ যত দূরে যাবে সোর্সের থেকে ততটা তো Naturally basically সেটা কম কমে যাওয়া হওয়া উচিত। উচিত, হ্যাঁ, exactly. কিন্তু এটা হয় না। এবং এইটা ফার্স্ট মানে গ্রাউন্ড বেসড টেলিস্কোপ, মানে তখন তো 40-50 দশকে এটা 1940-1950s এটা প্রথম আবিষ্কার হয়, তখন তো স্পেস টেকনোলজি ছিল না, কিন্তু মানে পৃথিবী থেকেই আর কি এরকম তো দেখে আর কি ওরা বার করেছিল। তো এই প্রবলেমটাকে বলে করোনাল হিটিং প্রবলেম। সোলার অ্যাটমসফিয়ারে একটা লেয়ার, সেটা হচ্ছে করোনা, এটার সাথে করোনা ভাইরাসের কোনো সম্পর্ক নেই, কিন্তু ইনডাইরেক্টলি আছে। মানে যারা করোনা ভাইরাসকে নাম দিয়েছিল, করোনা ভাইরাসের যদি আমরা মানে স্ট্রাকচারটা মনে করি, এখন যদি আমার মনে থাকে এরকম ক্রাউন আছে, এই ক্রাউনটা কিন্তু অ্যাকচুয়ালি সূর্যের ক্রাউন থেকে বলে। আচ্ছা, সূর্যের করোনাকে আগে চিনি আমরা। আচ্ছা, মানে ঠিক আছে? যারা ফিজিক্সের লোক, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়ছো, বা যারা বায়োলজিটাও যারা জানতো, যারা করোনা ভাইরাস নামটাকে করেছে, তারা করোনাটা নামটা এই জন্যই দিয়েছে কারণ ওই ভাইরাসটার চারিদিকে এরকম ক্রাউন আছে, সেই ক্রাউনটা এক্স্যাক্টলি সূর্যতে দেখা যায়। আচ্ছা। তো করোনা ভাইরাস নাম করে করোনাটাকে বদনাম হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সোলার করোনাটা খুব ইন্টারেস্টিং। মানে নাসাতে যাওয়ার যাত্রাপথ শুনলাম, ভীষণ ভালো লাগা। একটা তো বিলিভ পাওয়ার কাজ করেছিল আলিপুরদুয়ারের বুকে থেকে আমাদের ছাত্রছাত্রীদের, মানে বিশেষ করে আমাদের সময় আমরা দেখেছি যে আমরা ভাবতেই পারি না যে এখান থেকে আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো। এখান থেকে ক্যালিফোর্নিয়ার নাসাতে পৌঁছে যাওয়া, এই যাত্রাপথটা তুমি যেভাবে বললে ঠিক ততটা তো নিশ্চয়ই সহজ ছিল না। তার জন্য অনেকবার তোমার মরাল ডাউন হয়েছে। আমি তোমার সাথে এর আগেই কথা বলছিলাম, তুমি নিজেই বলছিলে যে মরাল ডাউন হয়েছে। এই যে বারবার নিজেকে বিশ্বাস করানো, নিজেকে বিলিভ পাওয়ারে নিজেকে বুস্ট আপ করা, এটা কিভাবে করতে আমার ছাত্রছাত্রীদের কি বলবে? এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, কারণ এটা তো যেগুলো আমি বললাম এগুলো সবই খুব মানে সোনার অক্ষরে লেখার মতন একদম সব স্মুথ তো জার্নি হয় না। তো সেই ক্ষেত্রে আর কি ফেলিয়ার্স আর ন্যাচারাল। সব থেকে আগে যেটা আমাকে মানে অ্যাকসেপ্ট করতে হবে, আমি যেটা যদি কেউ শুনে থাকে এই পডকাস্টটা, তাহলে আমি তাদেরকে বলবো, যদি ফেল করো, অনেস্ট অ্যাটেম্প যদি থাকে, যদি মনে প্রাণে চেষ্টা করি, বলি ফাঁকি মারলে আলাদা ব্যাপার, মনে প্রাণে চেষ্টা করেও যখন আমি পাই না, সবার আগে জিনিসটা যেটা আমরা করতে পারি না কিন্তু আমাদের করতে হবে, সেটা হচ্ছে অ্যাকসেপ্ট করাটা, যে আমি ফেল হয়েছি। অনেকেই কিন্তু ওই ডিনায়ালে থাকে যে আমি কিভাবে হতে পারলাম, আমি তো দিনে এত ঘন্টা পড়েছি, কিন্তু আমি তো ফেল হওয়ার কথা নয়। তো আমি সেখান থেকে প্রথমেও তাই ছিলাম, কিন্তু আস্তে আস্তে দেখলাম যে আমি যদি ওটাকে অ্যাকসেপ্ট না করি, আমি কিন্তু ওটার থেকে ডেভেলপ করতে পারবো না, ওটার থেকে বেরোতে পারবো না। ওই শেল তো মানে ইন দ্য সেন্স যে আমি এইটা মেনে নিলাম যে ঠিক আছে, এটা হতে পারে, বিকজ আমি হিউম্যান। আমার সবসময় লাইফে যদি আমি এরকম মানে দ্বিগুণ এফোর্ট দিই, আমার রেজাল্টও যে দ্বিগুণ ভালো হবে তার কোনো মানে নেই। এটা সত্যি কথা, দ্বিগুণ এফোর্ট দিলে রেজাল্ট একদমই নাও হতে পারে। হয়তো সেখানে আমাকে দেখতে হবে যে কোথায় এফোর্টটা আমি দিয়েছিলাম, হয়তো ভুল জায়গায় দিয়েছিলাম বা ঠিক জায়গায় দিয়েছিলাম। প্রথমে যেটা আমি করতে পারতাম না, আমাকে আমার ফেলিওরের কারণটা খুঁজে বের করতে হবে, যে আমার এফোর্টটা আমি এক্স্যাক্টলি কোন জায়গায় দেবো বা কেন আমি ফেল হয়েছি। আর সেটার জন্য কিন্তু আমার অ্যাকসেপ্টেন্সটা খুব দরকার। যদি আমি অ্যাকসেপ্ট না করতে পারি যে আমি ফেল করেছি, তাহলে কিন্তু আমি ডেভেলপটা করতে পারবো না। আর ফেলিংটা একদম ন্যাচারাল। আমাদের সোসাইটিতে ফেলিংটাকে খুব নেগেটিভ ভাবে দেখা হয়, কিন্তু আজকে এখানে আমি ইন্টারভিউ দিচ্ছি বসে কারণ আমি সাকসেস হয়েছি বলে, যতটা সাকসেস আমার পিছনে আছে তার থেকে কিন্তু অনেক এরকম যেটা আমরা দেখাতে পারবো না, মানে বেসিক্যালি তুমিও দেখাতে পারবে না, বা হয়তো তুমি ভুলে গেছো, এক্স্যাক্টলি তোমার সাকসেস নিচে চাপা পড়ে গেছে। প্রত্যেকটা আমরা তো এটা যে কোনো সাকসেস স্টোরি পড়তে গেলে আমরা জানি, শুধু এটা নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সাকসেসফুল স্টোরিজ গুলোর পেছনে দেখবে একটা অনেক রকমের স্যাক্রিফাইস, স্ট্রাগল, এই সমস্ত জিনিসগুলো একদম মানে চূড়ান্ত মাত্রায় ভরাট থাকে, যেগুলো আমরা দেখতে পাই না বা দেখতে চাই না। তো আমি আরেকটা যেটা বলবো, যে এই যে আমাদের বাচ্চাদের বলছি, এই যে হঠাৎ করে কোন ক্লাস থেকে তোমার সায়েন্সের প্রতি ভালোবাসাটা, যেমন আমরা যেটা সবসময় ফিল করছি যে 9, 10, 11, 12 উঠে বাবা মা বলে দিচ্ছে তোমাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, তখন আমি বাধ্য হয়ে সায়েন্সকে ভালোবাসা শুরু করছি, কিন্তু কোনো একটা জায়গায় গ্যাপ থেকে যাচ্ছে। তাই হয়তো সাকসেস হচ্ছে, ডাক্তার হচ্ছি, ইঞ্জিনিয়ার হচ্ছি, কিন্তু মানে সেই লেভেলটাকে ছুঁয়ে যাওয়া, যেটা তুমি পার করে গেছো, ন্যাশনাল লেভেল থেকে ইন্টারন্যাশনাল লেভেলে তুমি পৌঁছেছো, সেই ভালোবাসাটা কবে থেকে হওয়া উচিত? মানে তুমি হয়তো নিজেও হয়তো সেই লেভেল থেকে পারোনি, তোমার এখন কি মনে হয় কোন লেভেল থেকে হলে ছাত্রছাত্রীরা আরো বেশি করে তোমার মতো অনেক সৌভিক আমরা আলিপুরদুয়ারের বুকে পাবো? এটা তো সত্যি কথা যে যদি কেউ চাপিয়ে দেয় কিছু, যেটা আপনি মাত্র বললেন যে 9, 10, 11 থেকে চাপিয়ে দিলে পরে তো কোনো জিনিস চাপালে পরে ভালো লাগা যায় না।
সেটা এখন সাবজেক্ট হোক বা চাকরি হোক বা নিজের লাইফে অন্য কিছু হোক। তো এবার ভালোবাসাটা তো এবার কখন হওয়া উচিত সেটা তো মানুষ টু মানুষ ভ্যারি করে, কিন্তু মানে কোনো জিনিসকে প্রথম মানে হঠাৎ করে, এটা সত্যি কথা যে হঠাৎ করে ভালো লাগিয়ে এত কিছু করা যায় না। একদম একটা ন্যাচারালি সেটা একটা তোমাকে যে কোনো জিনিস হোক, আমি বলছি না কিন্তু পড়াশোনা, তুমি ক্রিকেট খেলো, ফুটবল খেলো, যেটাই হোক, Whatever it is. তোমার যে ইচ্ছেটা, তোমার যে প্যাশনটা, সেটা তোমাকে নিজেকে কোনো না কোনো সময়, ধরো তুমি ছোট, খুব ছোট না, খুব ছোটতে তো অত কিছু বুঝি না, বা ছোটোবেলায় ধরো 7-8 বা 6-7 এরকম সময় যদি তুমি নিজেকে কোনো সময় এরকম ভাবো, বা তোমাকে যদি কেউ ভাবতে বাধ্য করে যে তোমার কিসে ইন্টারেস্ট, যদি বাবা মা এটাই না জিজ্ঞেস করে যে কোন সাবজেক্টে ইন্টারেস্ট, বাবা মা যদি এটা জিজ্ঞেস করে যে তোর কিসে ইন্টারেস্ট, তাহলে কিন্তু ন্যাচারালি কথাবার্তার মধ্যে এটা উঠে আসবে যে ওর ক্রিকেট ভালো লাগে না, গান ভালো লাগে না, পড়াশোনা ভালো লাগে, পড়াশোনা ভালো লাগলে কী ভালো লাগে, ইত্যাদি ইত্যাদি। এবার সেইখান থেকে সেই ভালো লাগাটাকে নার্চার করে নিজের থেকে সেই জিনিসটাকে যদি একটু ইন্টারেস্ট নিয়ে, যদি আমি ঠিক আছে বাবা মার থেকেও একটু সাপোর্ট পেলাম, টিচার্সদের থেকেও সাপোর্ট পেলাম যে করি না, জিনিসটা করে দেখি, করে তারপরে আমি যেটা ভালো লাগছে আমার, অফকোর্স তার মানে এটা নয় যে অন্য ইম্পর্টেন্টগুলোকে নেগলেক্ট করা। তার আমি যদি ফিজিক্স পড়লাম, আমি ইংলিশে পড়লামই না, আমি তো ফেল করে, তাহলে তো আমি মাধ্যমিক পাস করতে পারবো না, সেটাও তো ভাবতে হবে। কিন্তু এই ভালোবাসাটাকে যদি প্রথম থেকে আমরা আরেকটু আগের থেকে যদি নিজের থেকে আইডেন্টিফাই করতে পারি, এবং অ্যাজ আ প্যারেন্ট যদি কেউ, আমাদের প্যারেন্টসরা সেটাকে যদি আইডেন্টিফাই করতে সাহায্য করতে পারে, রাদার দ্যান এইটা না বলে যে তুমি এটা করো, তাহলে পরে আমার মনে হয় যে শুধু ওই ফোর্সিভলি ওই কাতারে কাতারে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না, যারা হবে তারা ভালোবেসে জিনিসটাকে করতে পারবে। একদম ভালোবেসে করার। আরেকটা বলছিলাম যে খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, তোমার সাথে কথা হচ্ছিল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন খুব হট টপিক আর কি, সারা পৃথিবী এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে ছুটছে, এবং মানে একটা কোর্স অফ টাইমের পর আমার বিশ্বাস যে সারা পৃথিবী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকেই ছুটতে বাধ্য হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে তোমার কাজ আছে, সেটা যদি একটু সংক্ষেপে ব্যাখ্যা করো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আসলে অ্যাস্ট্রোফিজিক্সটা এতটাই ভাস্ট একটা ফিল্ড, যেখানে আর কি আমরা, মানে আমি পড়াশোনা করেছি বলে বুঝতে পেরেছি, বা সাধারণত এটা মানে বোঝাটা একটু ডিফিকাল্ট, যে ওখানে শুধু ফিজিক্স নিয়ে পড়াশোনা করা না, ফিজিক্স ম্যাথস নয়, ওর মধ্যে কম্পিউটার দরকার হয়, ফিজিক্স তো অফকোর্স দরকার হয়, এরকম নতুন টেকনোলজি, প্রোগ্রামিং, কম্পিউটিং, যেগুলো সব আছে। তো এর মধ্যে একটা বিশেষ ইন্টারেস্টিং পার্ট যেটা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে যেটা আমরা কাজ করেছি একটা, যেটা খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে মানে এরকম হয় যে সূর্যের যে আমরা ইমেজগুলো বা ডেটাগুলো কালেক্ট করি স্যাটেলাইট থেকে, এবার সেই স্যাটেলাইটগুলো যখন আমরা কালেক্ট করি ওভার টাইম, মানে অনেক বছর যখন স্যাটেলাইটটা হয়ে যায়, মনে হয় এরকম যে স্যাটেলাইটের যে ডেটাটা আস্তে 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 ডিম হতে থাকে, মানে চোখে ছানি পড়লে, ক্যাটারাক্ট হলে যেরকম আমাদের বয়স হয়ে গেলে হয় যে আমরা দেখতে পারি না, ডিম হয়ে যায় ভিশনটা, সেম কিন্তু স্যাটেলাইটের জন্য, স্যাটেলাইটের ক্যামেরাও হয়। সেটা এখন কারণটা অন্য, আমাদের বায়োলজিক্যাল কারণ, ওদের অন্যরকম কারণ থাকে, ডিটেক্টর প্রবলেম হয় বা কোনো কেমিক্যাল ওটার উপরে আসতে থাকে, তো যাই হয়ে হোক না কেন ওটা কমে আসে। এবার সেইটাতে আমরা এখন যেটা কারেন্ট সলিউশন যেটা অ্যাভেলেবল, তখন কি করে মানুষে, আমরা এরকম বছর 2 বছর 3 বছর পর পর একটা রকেট ছাড়ি ওই একই রকম স্যাটেলাইটের ডেটা নিয়ে, মানে স্যাটেলাইট নিয়ে, যেটা ওখানে যায়, ওখানে নতুন স্যাটেলাইটের সাথে মেজার করা হয়, তারপরে দেখা হয় যে পুরনো স্যাটেলাইটের এতটা মেজারমেন্ট এসছে, নতুনটায় এত এসছে, তাহলে এটা এত % ডিম হয়ে গেছে, তাহলে সেই হিসাবে এটাকে আমাকে ওইভাবে কারেক্ট করতে হবে। কিন্তু এই যে ওইটার জন্য একটা রকেট ছাড়া, ওইটাও একটা এক্সপেন্সিভ অ্যাফেয়ার, ওইটার জন্য প্ল্যান করতে হয়, হঠাৎ করে চাইলে আমি রকেট ছাড়তে পারি না। আমরা কি করেছিলাম, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে, মেশিন লার্নিং দিয়ে, বেসিক্যালি এমনভাবে আমরা সূর্যের ডেটাটাকেই নিয়ে এমনভাবে একটা প্রোগ্রাম বানিয়েছি যে সূর্যটা, মানে ওই ডেটাটা নিজেই বলতে পারবে যে কত % ডিম হয়ে গেছে। ওটার জন্য আলাদা করে নতুন করে আর রকেট বা স্যাটেলাইট এগুলো পাঠাতে হবে না। এটা তো জাস্ট আমি একটা অ্যাপ্লিকেশন বললাম, এরকম অসংখ্য অ্যাপ্লিকেশনস অ্যাস্ট্রোফিজিক্স বা সোলার ফিজিক্সে, ইন জেনারেল এখন সায়েন্সেসেও, সব দিকে, মেডিকেল ফিল্ডে, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন ইনোভেটেবল। আমাদের অনেক কাজকে ওরা আর কি, মানে ভালো কম্পিউটিং পাওয়ার থাকলে, ভালো রকমভাবে করতে পারলে অনেক কাজকে সুবিধা করে দেয়, সুযোগ করে দেয়। এবং কারণটা হচ্ছে যে প্যাটার্ন, যেটা যে কোনো ডেটার মধ্যে অনেক রকম প্যাটার্ন থাকে, যে প্যাটার্নটা কিন্তু হিউম্যান মাইন্ড বুঝতে পারে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজটাই হচ্ছে ওই প্যাটার্নটাকে আইডেন্টিফাই করা, যেটা কিন্তু ওরা ওটার জন্য ট্রেন্ড হয়। অফকোর্স আমাদেরকেই ট্রেনটা করতে হয়, কিন্তু ওরা প্যাটার্নটা ভালো বোঝে কম্পেয়ার টু, ওরা বলছি মানে অ্যাজ এ মানুষ তো নয়, কিন্তু ওই কম্পিউটার সেই প্যাটার্নটাকে ভালো বোঝে, সেই প্যাটার্নের বেসিসেই কিন্তু অধিকাংশ কাজ হয়ে যায়, যে প্যাটার্নটা আমরা দেখতে পারি না। আমি তোমাকে একেবারেই শেষ জায়গায় রয়েছি, অনেক কথা শুনলাম, ভীষণ ভালো লাগা, আরও বেশি শুনতে পারলে আমার ভালো লাগতো।
আমি তোমার কাছে শেষ প্রশ্ন, তিনটে এমন জিনিস বলো যেটা তোমাকে ডিমোরালাইজ করেছে এই সাকসেসের ইসেতে, আর তিনটে এমন জিনিস বা মানুষ বা জিনিস যা তোমাকে ইন্সপায়ার করেছে, কোনো ঘটনা হতে পারে, মানুষ হতে পারে, তিনটে ডিমোরালাইজ করেছে এবং তিনটে জিনিস বা তিনটে ঘটনা বা তিনটে মানুষ যা তোমাকে ইন্সপায়ার করেছে, তিনটে করে যদি বলো। কোনটা আগে ডিমোরালাইজ করেছে? আচ্ছা, প্রথম ডিমোরালাইজ যেটা আমি হই, তো যখন আমি বললাম যে আমি 9-10 থেকে সিরিয়াসলি ইঞ্জিনিয়ারিং নিয়ে ভাবার চেষ্টা করি, তখন আমি না 12-এর পরে আমি আইআইটিতে পড়বো বলে আমার খুব ইচ্ছে ছিল। আমি সেটার জন্য ভীষণ হার্ডওয়ার্ক করেছিলাম। সেটা বললাম যে আমি দ্বিগুণ তিনগুণ হার্ডওয়ার্ক করলেই যে আমার সাকসেস ওরকম হবে সেটা তার জরুরি নয়। আমি আইআইটিতে না বেসিক্যালি 5 নম্বরের জন্য আমি সুযোগ পাইনি, আইআইটিতে চান্স না পাওয়া, মানে সেটা আমার কাছে ভীষণভাবে ডিমোরালাইজিং ছিল, ভীষণভাবে। আর দ্বিতীয় ডিমোরালাইজিং অ্যাসপেক্ট ছিল হচ্ছে যখন আমি মানে এই যে মানে মাস্টার্স আর পিএইচডির সময় আমি তখন আর কি একটা জায়গায় বিদেশে প্রথমবার বিদেশে আমি কনফারেন্সে যাওয়ার জন্য টাকা পাই, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। আমাদের এখান থেকে টাকা, আমি ইনস্টিটিউটে টাকা না, আমি অ্যাপ্লাই করি রীতিমতন টাকা পেয়ে আমি ওখানে যাওয়ার জন্য টাকা পাই গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করে। কিন্তু শেষমেশে কি হয়, কনফারেন্সের কোনো একটা মানে ইয়ের কারণে, নিজস্ব কিছু কারণে এবং আমার পার্সোনাল কিছু ভুলের কারণে, মানে সেটা আমি ইচ্ছা করে ভুলটা করিনি, আমার সেই চান্সটাকে হাতটা পুরো ধুতে হয়। সেই টাকাটা থেকেও আমি যেতে পারিনি। সেটা ছিল 2016 সাল। এটা হচ্ছে একটা জিনিস। আর তৃতীয় বলবো হচ্ছে যে একটা হচ্ছে যে সত্যি কথা যেটা ছিল সেটা হচ্ছে যে মানে এটা কনস্ট্যান্ট ছিল, এটা একটা পার্টিকুলার না। এটা হচ্ছে যে মানে ফাইন্যান্সিয়ালি মানে কোনো সময় আর কি আমাদের এরকম হয়ে ওঠেনি, অ্যাটলিস্ট লাস্ট 15 ইয়ার্স, যে আমাকে একটুখানি যে যদি একটু আমি মানে পড়াশোনার চিন্তাটাই যদি মেইন করতে পারতাম। আমার সবসময় এটা করতে হচ্ছে যে আমি পড়াশোনা করছি, আমাকে এইটাও চিন্তা করতে হচ্ছে যে আমাকে কিন্তু বাড়িকে সাপোর্ট করতে হবে। কারণ আমি যদি পিওরলি এটা যদি একটু হাউসহোল্ড ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা সবসময় একটা প্রেসার ছিল, মেন্টাল প্রেসার ছিল যে আমি যদি না দাঁড়াই তাহলে কিন্তু আমার এটা আমরা বলতেই পারি যে একটা মানুষ আজকে নাসায় পাড়ি দেওয়ার ঘটনার পেছনে তাকে মাত্র তিনটে বলতে বলেছি, সে না ভেবে তখননাথ বলে দিল আইআইটিতে তিনি দ্বিগুণ পরিশ্রম করে আইআইটিতে তিনি চান্স পাননি, ডিমোরালাইজ হয়েছিলেন, কামব্যাক করেছেন। দ্বিতীয়, বিদেশ যাওয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টাকা দিয়ে দিয়েছে, প্রথমবারের জন্য বিদেশ যাচ্ছে, সেটা সব কিছু হয়েও যাওয়া হয়ে ওঠেনি। মানে কতটা এটা একটা মানুষকে একটা ইটালিতে যাওয়ার ছিল এবং সেটা এই টপিক নিয়েই, তার পড়াশোনা নিয়ে তিনি যেতে পারেননি। তৃতীয় বলছেন সবসময় তার কাছে একটা নেগেটিভ ছিল যে বাড়িকে কিভাবে ম্যানেজ করতে, বাড়ির ফিনান্সিয়াল কন্ডিশনের ভারও, কারণ বাড়ির বড় সন্তান হিসাবে বা ছেলে মানুষ হিসাবে তার উপর একটা ভার ছিল। তাই কোনো সময় মন খুলে যে সব কিছু কাজটাই করবো, ফিনান্সিয়াল সাপোর্ট আছে, বাড়ি নিয়ে চিন্তা, এটা পরেও আজকের সৌভিক না সাথে, এটা তো ওর খারাপের মধ্যে থেকে ভালোর কামব্যাকের কথা শুনলাম। তিনটে ভালো মানে এই ইন্সপায়ারিং, যদি আমি বলি যে এই সাকসেস পেয়েছি ইন্সপায়ারিং 3 এলিমেন্টস বা 3% or 3 ইনসিডেন্টস, তাহলে কি হবে? সেটার মধ্যে থেকে সবার আগে তো আমি বলবো, স্কুলে আমাদের এখানে একজন টিচার ছিলেন, এখনও আছেন কিনা জানি না, সমীর সরকার বলে, তো আমরা সরকার স্যার বলে বলতাম। উনি বিশাল পণ্ডিত ব্যক্তি ছিলেন, উনি রাশিয়া থেকে পিএইচডি করেছিলেন, উনি কেমিস্ট্রি পড়াতেন আমাদের, আর আমি ওনার কাছে পড়তাম, আলাদা করে প্রাইভেট পড়তাম, একটাই প্রাইভেট ছিল আমার 9-10-এ, তো ওনার কাছে পড়তাম। তো উনি অ্যাকচুয়ালি যে এত কিছু ছেড়ে, উনি মস্কো স্টেট ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন, সেটা কত বড় জায়গা চিন্তাই করতে পারছো, কিন্তু তিনি কিন্তু আমাদের স্টেজিং স্টোনে এসে পড়াতেন। ওনাকে কিন্তু সবাই পাগল বলে বলতো যে এত কিছু ছেড়ে দিয়ে এখানে এসে ইয়ে করছে। তো আমার বাবা ওনার খুব ঘনিষ্ঠ হয়েছিলেন, কোনো এক সময় ওনাকে জিজ্ঞেস করেন, আমি তো জিজ্ঞেস করতে পারি না স্যার, কিন্তু এখন হয়তো পারবো, তো আপনি কেন এখানে আসলেন? হ্যাঁ, তো সেই জন্য আপনার তো এখানে কিছুই ন্যাচারালি ভালো লাগে না। তো উনি তখন উত্তর দেন যে আমার এখানে আসার পিছনে, মানে আমাদের একটা স্টুডেন্ট ব্যাচ পড়তাম আমরা বন্ধুরা, তো ওখানে বলতো যে আমাদের আসার কারণ হচ্ছে এরা, মানে উনি আলিপুরদুয়ারেরই ছাত্র, ম্যাকুলিয়াম স্কুলের ছাত্র ছিলেন। তো আমার উদ্দেশ্যটাই হচ্ছে এরা, যে এদের মধ্যে যদি কোনো একজনও যদি একটুখানি আমার কথা শুনে, স্যার কি জানেন তুমি নাসাতে বসেছো, কথা হয় স্যার, উনি জানেন, সবার রেগুলার কথা হয় না, কিন্তু ওই স্যারের হচ্ছে ইয়ে। দ্বিতীয় হচ্ছে যেটা একটা কনস্ট্যান্ট সোর্স অফ ইন্সপিরেশন ছিল, সেটা হচ্ছে আমার কাছে স্টিফেন হকিং, মানে নাম শুনেছেন নিশ্চয়ই, উনি 2018 সালে মারা গেছেন।
ওনার ইন্সপিরেশনটা আমার কাছে এই জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মানে প্রথম তিনি আর কি হেল্প পেয়েছেন, ওটার জন্য উনি কথাবার্তা বলতে পারতেন। এক্স্যাক্টলি, মানে ওনার অ্যাপ্লিকেশনটা ওনার জন্যই হয়েছে। এক্স্যাক্টলি কাছে ইন্সপায়ারিং ছিল। প্রথমবার ওনার ব্যাপারে জানি আমি 2005-2004, আমি তখন ক্লাস 8-এ পড়ি। তো আমি জানতে পারি যে একজন সায়েন্টিস্ট আছে যে প্রথম মানে কোন ক্লাসে জানতে পারলেন? ক্লাস 8। ও ফাইন, ক্লাস 8 তখন আমি ওনার ব্যাপারে জানি। তো আমরা তো আইজ্যাক নিউটনের ব্যাপারে সবাই শুনেছি। তো আমি তখন জানতে পারি একজন এমন সায়েন্টিস্ট আছে, সেই কেমব্রিজেই আছে, সেই আইজ্যাক নিউটন যেই চেয়ারে বসতেন, মানে বেসিক্যালি ফিজিক্যাল চেয়ার নয়, মানে যেই সংস্থানটার হেড ছিলেন, তিনি 350 বছর পরে উনি সেই একই জায়গায় পজিশনে রয়েছেন। তাই আমি ভাবলাম যে ওনার নাম জানি না কেন ইত্যাদি। তারপরে তো ন্যাচারালি উনি এখন এত ফেমাস। সব থেকে বড় আরেকটা পার্ট ছিল যে উনি, আমি শুনলাম তারপর অবাক হয়ে গেলাম যে উনি কথা বলতে পারেন না, চলতে পারেন না, হাত পা নাড়াতে পারেন না। তাহলে কিভাবে করে? লেখাপড়া সবার আগে একটা প্রশ্ন আছে, কিভাবে করে? পরে অনেক পরে বুঝতে পারি যে ওনার এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে উনি সবকিছুই করতেন। বাট বিসাইডস দ্যাট ওনার এই ডিজিজটা কিন্তু উনি যখন 20 বছর বয়সে, ওনার যখন বয়স, তখন ওনাকে বলা হয় যে আপনি 6 মাসের বেশি বাঁচবেন না। উনি তখন কেমব্রিজ ইউনিভার্সিটিতে 1963-তে পিএইচডি স্টুডেন্ট। সেই মানুষটা 2018 সাল পর্যন্ত বেঁচেছে, এবং শুধু বেঁচেছে তা নয়, পৃথিবীকে অনেক কিছু দিয়ে গেছে, পৃথিবীকে কাঁপিয়ে দিয়ে গেছে আমাদের ক্ষেত্রে। তো ওই মানুষটা যদি ওরকম অ্যাডভার্স কন্ডিশন থেকে, যাকে বলে দিয়েছে ডাক্তার যে 6 মাসের মধ্যে আপনি মরে যাবেন, সেইটাকে ডিফাই করে নিজের ভয়েস, মানে ওই আমেরিকান মেডিকেল সায়েন্স থেকেও সেখানেও বলে দিয়েছে, সেখানে হাত তুলে দিয়ে ডাক্তার যে আপনার কাছে 6 মাস 7 মাসের বেশি সময় নেই, ফ্যামিলি মেম্বারদের সবাইকে বলে দেবেন আপনি এরকম হবে, আপনার ডিটোরিয়েট করতে থাকবে কন্ডিশন, মানে নার্ভের ব্যাপার ছিল। তো সেইখান থেকে সেই মানুষটা যদি এত কিছু পরেও, সব কিছু হারিয়েও যদি দুনিয়াকে এত কিছু দিতে পারে, আমার তো হাত পা, যতই খারাপ সিচুয়েশন আসুক না কেন, হাত পা মুখ গলা সব তো আছে, অবশিষ্ট আছে, নিজে চাইলে এখান থেকে ওখানে যেতে পারি। এটা একটা বড় ইন্সপিরেশন। তৃতীয় এবং শেষ হচ্ছে সবসময় আমার একটা বাবা মা আমার কাছে সবসময় একজন ইন্সপিরেশন ছিলেন। যতই খারাপ সিচুয়েশন হোক না কেন, বাড়িতে যেটা আমি বললাম একটা ফাইন্যান্সিয়াল স্ট্রেস সবসময় থাকতো, কিন্তু আমাকে কোনো সময় কিন্তু ওই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে করতেই হবে, আমি ভেবেও ছিলাম যে আমি যদি না পাই করবো, কারণ আমাকে তো চলতে হবে, ফ্যামিলিকে নিয়েও চলতে হবে। তো সেখানে আমাকে কিন্তু কোনো সময় এটা বলেনি, বাধ্য করেনি যে এইটা করতে হবে বা এই চাকরিটা কিন্তু করতেই হবে। আমাকে কন্টিনিউয়াস এটা সবসময় এই ইন্সপিরেশনটা আমাকে বলে গেছে যে তোর যেটা ইচ্ছে সেটা কর, আর পারলে পরে বেস্ট পসিবল জায়গা, পৃথিবীর মধ্যে বেস্ট পসিবল জায়গা যেটা আছে সেটা খোঁজ, কারণ ইন্টারনেট আমাদের কাছে তখনও ছিল, এখনও আছে, সেই জায়গার থেকে চেষ্টা কর। এখন কিভাবে করবি সেটা তোর ব্যাপার। অনেক ভালো লাগলো সৌভিক তোমার সাথে কথা বলে। আমরা এতক্ষণ শুনছিলাম সৌভিক বোস, আমাদের আলিপুরদুয়ার জেলার গর্ব, নাসাতে কর্মরত। সৌভিকের কথায় সবচেয়ে ইন্টারেস্টিং লাগছিল আমার ছাত্রছাত্রীদের, আমাদের ডুয়ার শিক্ষার পেজে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের বলছি, ক্লাস 8-এ স্টিফেন হকিন্সের শারীরিক প্রতিকূলতা সত্ত্বেও তিনি বিজ্ঞানের জগতে এত বড় একটা বড় নাম, সেটা তাকে যখন নাড়া দিয়েছিল, পাশাপাশি অনেক প্রতিকূলতা সত্ত্বেও কিন্তু সৌভিক আজকে আলিপুরদুয়ারের খোদ আলিপুরদুয়ারের পার্ক রোডে একটি বাড়ি থেকে জন্ম নেওয়া এবং এখানেই বড় হওয়া, এখানেই ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করে আজকে নাসায় পাড়ি দেওয়া। সৌভিক বোসের এই কাহিনী আমাদের বিশ্বাস যে আমাদের যারা ছাত্রছাত্রীরা রয়েছে খুব সুন্দরভাবে সমস্ত কিছু ব্যাখ্যা দিল যে কিভাবে আমরা একটা জায়গায় পৌঁছতে পারি, কিভাবে আমরা কাজকে আর নিজের বিলিভ পাওয়ারকে বাড়াতে পারি, এবং আমরাও চাইলে সৌভিক বোসের মতো হতে পারি, এবং অনেক অনেক সৌভিক বোস যেন এই বিশ্বাসটা করতে পারে আলিপুরদুয়ার জেলা থেকে বা বিয়ন্ড দ্যাট, কি অন্য অন্য জেলা থেকেও মানুষ যারা এটা শুনছে আজকের ওয়েবের যুগের মাধ্যমে, প্রত্যেককে বলবো, শুনছে বা দেখছে, প্রত্যেককে বলবো যে সৌভিক বোসের এই যে ইন্টারভিউটা বা এই স্টোরিটা আমরা প্রত্যেকে শুনবো, এবং আমাদের বিশ্বাস যে এটা দিয়ে আমরা আরও বেশি মানুষকে পাথ টু সাকসেসের দিকে আমরা যেতে পারবো। অনেক অনেক ধন্যবাদ ডুয়ার শিক্ষার আজকের এই এপিসোডের পক্ষ থেকে।